ভূ রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই আমরা দেখব আজ বাহরাইনের খবর। বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা তিনি তার দেশের 69 জন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিলেন। যখন ভারতবর্ষে এসআইআর নিয়ে নাগরিকত্ব হারানোর একটা বিরাট আতঙ্ক তৈরি হয়েছে, সেই সময়ে আরব দেশের বাদশাহ তার দেশের 69 জন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিলেন ইরানকে সমর্থন করার কারণে, ইরানের প্রতি সমবেদনা দেখানোর কারণে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর আমরা দেখব, আজ ভারতবর্ষের ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে 21 থেকে 24 এপ্রিল দিল্লিতে। সেই সভায় 10টি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করেছিল, কিন্তু এই সভা কোনো জয়েন্ট স্টেটমেন্ট ছাড়াই নিষ্ফলভাবে শেষ হয়েছে। আর এর একমাত্র কারণ ভারতবর্ষের সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের যে সখ্যতা, কারণ ভারতবর্ষ ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোন রকম স্টেটমেন্ট দিতে রাজি হয়নি। ফলে এই সভা একরকম ব্যর্থ হয়েছে, ব্যর্থ হতে চলেছে ব্রিক্স। চলুন এবার আমরা সবিস্তারে এই দুটি খবর দেখে নিই। আর প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। গতকাল আমরা দেখিয়েছিলাম ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত একাকার হয়ে গেছে। আরব আমিরাত কোনো মুসলিম রাষ্ট্র নয়, আরব আমিরাত এখন জায়নবাদী রাষ্ট্র হয়ে উঠেছে। আর একইভাবে বাহরাইন আরব আমিরাতের পাশের অতি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, যেখানে লোক সংখ্যা মাত্র 16 লক্ষ, আয়তনে একদিকে সাকুল্যের সর্বোচ্চ 50 কিলোমিটার, দৈর্ঘ্যে প্রস্থে মাত্র 14 থেকে 18 কিলোমিটার। এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা, যিনি ইতিমধ্যেই কুখ্যাত হয়ে আছেন তার দেশে সীমাহীন দমন নিপীড়নের জন্য। বাহরাইন দেশের মানুষের রাজনৈতিক এবং সামাজিক কোন রকম স্বাধীনতা নেই। আর গতকাল এই বাদশাহ নিপীড়নের সমস্ত রেকর্ড ভেঙে বাহরাইনের 69 জন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিলেন। তাদের কি অপরাধ? অপরাধ এই, ইরান যখন প্রত্যাঘাত করে মার্কিন ফিফথ ফ্লিটে, যা বাহরাইনের সমুদ্র তীরে অবস্থিত, যে ফিফথ ফ্লিটে আমেরিকার 8 থেকে 9,000 মার্কিন নৌসেনা থাকেন, সেই ফিফথ ফ্লিটে ইরান যুদ্ধের প্রথম দিকে মারাত্মক প্রত্যাঘাত করেছিল জুফায়ের শহরের কাছে এই ফিফথ ফ্লিটে। আর ইরানি এই প্রত্যাঘাতকে সমর্থন জানিয়েছিলেন বাহরাইনের 69 জন মানুষ। তারা এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন। বর্তমানে এই স্বৈরাচারী বাদশাহ বাছাই করে সেই 69 জন নাগরিককে তাদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছেন, তাই না, তাদের সমস্ত সম্পত্তিকে বাতিল করে পরিবার সহ সকলকে দেশ ছাড়া করবার ব্যবস্থা নিয়েছেন। এই মুহূর্তে এই 69 জন মানুষ তাদের পরিবারের সদস্য সহ তারা রাষ্ট্রহীন হয়ে পড়েছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা তৈরি হয়েছে। এই মুহূর্তে বাহরাইনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন Bahrain Institute for Rights and Democracy criticized the measure. তারা বাহরাইনের বাদশার এই নিপীড়নমূলক অবস্থাকে প্রতিবাদ জানিয়েছে, ধিক্কার জানিয়েছে, পাশাপাশি described it as the beginning of a dangerous era of repression. এক ভয়ঙ্কর নিপীড়নমূলক যুগের সূচনা বলেই তারা ব্যাখ্যা করেছেন এই ঘটনাকে। রয়টার্সও একই খবর চেপেছে ইরানের সংবাদ সংস্থা দ্য প্রেস টিভি। গতকাল গোটা আরব মধ্যপ্রাচ্যে এই খবরের ব্যাপক রিপারকাশন তৈরি হয়েছে। কারণ আমরা জানি আরব দুনিয়াতে বাদশারা যেখানে জায়নবাদী, বাদশারা যখন আমেরিকার পা চাটতে ব্যস্ত, তখন আরব মুলুকের এক বিরাট সংখ্যক মানুষ তারা ইরানের প্রতি সমব্যথী এবং তারা মনে করে আমেরিকা এবং জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের আরব বিশ্বে থাকার কোনো অধিকার নেই। এবং আরববাসী ঐক্যবদ্ধ হয়ে আমেরিকা এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে নির্বাসন দিতে হবে যে কোনো মূল্যে, প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে। এই চেতনায় যখন আরব প্রাচ্যের বড় অংশের মানুষ বিশ্বাসী, তখন তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে আগামী দিনে আরব আমিরাত, কাতার, কুয়েতের মতো রাষ্ট্রগুলিও যদি এই বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসার মতো দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আরব বিশ্বে কিন্তু একটা ভয়াবহ সামাজিক সংকট শুরু হতে যাচ্ছে। আর এই সিদ্ধান্ত থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে এখনো পর্যন্ত আরবের বাদশারা তারা রীতিমতো জায়নবাদী শক্তির সঙ্গে গাঁট ছাড়া বেঁধে রয়েছে। কারণ তাদের গদি বাঁচাতে গেলে এই জায়নবাদী শক্তির সাহায্য ছাড়া তারা রাজতন্ত্র টিকিয়ে রাখতে পারবে না এই আরব দেশে। সুতরাং এই মুহূর্তে সরকার বনাম জনগণ একটা নতুন যুদ্ধের সমীকরণ তৈরি হলো আরব বিশ্বে। চলুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার দেখে নিই আমরা।
ভারতবর্ষের নাম শ্রী নরেন্দ্র মোদী আরো একবার কলঙ্কিত করলেন। তিনি কদিন আগে আপনারা দেখেছিলেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেই ইসরায়েল ভ্রমণ করে ফাদারল্যান্ড মাদারল্যান্ড বক্তব্য দিয়ে এসেছিলেন। আরো একবার ভারতবর্ষের এই আরএসএস বাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রমাণ করলেন ইসরায়েল তার সবচাইতে কাছের বন্ধু রাষ্ট্র। ইসরায়েলের জন্য ভারতবর্ষের সমস্ত বিদেশ নীতি ধ্বংস করতেও তিনি প্রস্তুত আছেন। 21 থেকে 24 এপ্রিল ভারতবর্ষের দিল্লি শহরে যে ব্রিক্সভুক্ত সদস্য 10টি রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সেই বৈঠক শেষ পর্যন্ত কোন রকম জয়েন্ট স্টেটমেন্ট তারা প্রকাশ করতে পারেনি। এই বৈঠক নিষ্ফলা হয়েছে। কারণ একটাই, ভারতবর্ষের একগুঁয়ে অবস্থান ইসরায়েল সম্পর্কে। ইসরায়েলকে কোনোভাবেই ভারতবর্ষের পক্ষে নিন্দা বা প্রতিবাদ করতে দেওয়া হয়নি। যখন ব্রিক্সের 9টি রাষ্ট্র, রাশিয়া, চীন, সাউথ আফ্রিকা, ব্রাজিল এবং আরো যে 5 সদস্য রাষ্ট্র, 9টি রাষ্ট্র মিলিতভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের উপরে হামলা চালালো প্রিএমটিভ, বিনা প্ররোচনায় সেই আক্রমণের নিন্দা করতে চেয়েছিল। অপরদিকে গাজাতে যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেই গণহত্যার বিরুদ্ধেও প্রতিবাদ করতে চেয়েছিল এই ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলো মিলিতভাবে। কিন্তু ভারতবর্ষের পক্ষে প্রথমত গাজাতে ইসরায়েল যে সন্ত্রাস চালাচ্ছে তা নাকি কেবলমাত্র হামাসের আক্রমণের প্রতিবাদে, অর্থাৎ ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড ইটসেলফ, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, এই জন্য তারা গাজাতে ধ্বংস চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, ভারতের অবস্থান। দ্বিতীয়ত, ইসরায়েল যে ইরানের উপরে আক্রমণ চালিয়েছে তার বিরুদ্ধেও ভারতবর্ষের পক্ষে কোন রকম ভাবে প্রতিবাদ করতে দেওয়া হয়নি। সুতরাং এই ব্রিক্সের সভা নিষ্ফলা হলো, কোনো জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করতে পারলো না। এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কারণে, কারণ ভারতবর্ষ এই মুহূর্তে ব্রিক্সের প্রেসিডেন্ট। তাই যখন প্রেসিডেন্ট রাষ্ট্র যদি জয়েন্ট স্টেটমেন্টের স্বাক্ষর না দেয়, সেই জয়েন্ট স্টেটমেন্ট কোনোভাবেই প্রকাশ করা সম্ভব না। আর এই ঘটনাকে তুলোধনা করেছে ভারতবর্ষের এলওপি, লিডার অফ দ্য অপোজিশন, শ্রী রাহুল গান্ধী। কংগ্রেস দলের পক্ষে শ্রী নরেন্দ্র মোদীর এই ইসরায়েল তোষণ নীতিকে ধিক্কার জানানো হয়েছে। সেই খবর প্রকাশিত দা হিন্দু কাগজে। কংগ্রেস টার্গেট সেন্টার ফর ল্যাক অফ কনসেনসাস অন জয়েন্ট স্টেটমেন্ট অ্যাট ব্রিক্স মিটিং। ব্রিক্স মিটিং এ 10টি রাষ্ট্র যে একমত হতে পারেনি, তার জন্য ভারতবর্ষকে অভিযুক্ত করেছে ভারতের জাতীয় কংগ্রেস। স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে দুটি বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। এক, এই ব্রিক্সের ভবিষ্যৎ কি? আদৌ কি ব্রিক্সের ভবিষ্যৎ রয়েছে? দ্বিতীয়ত, এই মুহূর্তে